তিন্নি একটা রিক্সা নিয়ে কবিরের বলা লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সময়টা তখন 3টার বেশি সময় বাজে। তিন্নি রিক্সার ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টের ভেতরে যেতে লাগলো। রেস্টুরেন্টটা বেশ নামি দামি, সেটা ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে। আর এটার ভেতরে সব মানুষ বড় লোক, সবার ড্রেস আপ দেখে এটা নিঃসন্দেহে বলা যায়। তিনি আর চোখে সব দিকে তাকিয়ে দেখে নিল, আর পুরোপুরি সামনের দৃষ্টি যেতেই দেখলো কবির স্যার একটা সাইডে একটা মাঝের টেবিলে বসে আছে, আর সাথে একজনও আছে, কিন্তু পেছন থেকে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কবির ওর বাবার সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ দেখলো তিন্নি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কবির সেদিকে একবার তাকিয়ে ওর বাবাকে কিছু বলে উঠে এগিয়ে আসে তিন্নির নিকট। তিন্নি সালাম দেয়। ও ভীষণ নার্ভাস, এসি আছে, নয়তো ওর ঘাম হয়তো এতক্ষণ টুপটুপ করে গড়িয়ে পড়তো নিচে। কবির তিন্নিকে পরখ করে নিল, অতঃপর গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে ওর সাথে আসতে বলে। ওরা এগিয়ে গিয়ে ওই টেবিলটায় বসে পড়ে। তিন্নি কালাম খানকে চিনে না, তবে স্যারের সাথে ছিল বিদায় কালাম খানকেও সালাম দেয়। কালাম খান লম্বা চওড়া হেসে সালামের উত্তর দেয়, আর মনে মনে এটাও ভেবে নিল ছেলের পছন্দ আছে বটে। যদিও তিন্নির গায়ের রং ততটাও ফর্সা নয়, তবে সুন্দর বলাই চলে, আর চেহারাটাও ভীষণ মায়াবী। লম্বাটাও ঠিকঠাক, মোদ্দা কথা ছেলের সাথে তার সুন্দর মানাবে, যাকে এক কথায় বলে পারফেক্ট। কালাম খানের ভাবনার মাঝেই কবির ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। তারপর তিন্নিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার বাবা বাবা ওর কথাই কাল বলেছিলাম। শেষের কথাটা কালাম খানের দিকে তাকিয়ে ওনাকে উদ্দেশ্য করে বলে। তিনি তিন্নির নাম জিজ্ঞেস করে, এটা সেটা জিজ্ঞেস করতে থাকে। তিনি জানে তিন্নি এতিম, তাই বাবা মার কথা আর জিজ্ঞাসা করে না। আর তিন্নি ভাবছে, সাথে মনে অনেক প্রশ্ন, তাকে কেন এভাবে এখানে ডাকা হয়েছে, আর স্যার কেন তার বাবার সাথে এভাবে পরিচয় করাচ্ছে। সবার কথা আর আড্ডার মাঝেই খাবার দাবার শেষ করে। কালাম খান খাওয়া শেষ টিস্যুতে হাত মুছে উঠে দাঁড়িয়ে কবিরকে উদ্দেশ্য করে বলল, আমার পছন্দ হয়েছে, আমার বাড়ি চলে আসো তাড়াতাড়ি করে। এই বাবাটা তোমার জন্য অপেক্ষা করবে। শেষ কথাগুলো তিন্নিকে উদ্দেশ্য করে বলে। অতঃপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি চলে গেল রেস্টুরেন্ট হতে। তিন্নি তখনও সেদিকে অবুঝ চোখে তাকিয়ে, যা দেখে কবির হাসে। মেয়েটা হয়তো কিছুই বুঝতে পারছে না, অবশ্য বোঝার মতো কিছু করে উনি। কবির গলা ঝেড়ে তিন্নির মনোরঞ্জন করার চেষ্টা করেও সফল হয়। তিনি তাকালো একবার কবিরের দিকে, পরপরই মাথা নিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই কবির বলে ওঠে, তুমি আমার ছাত্রী, আমি তোমার শিক্ষক, কিন্তু এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, তোমার আছে? তিন্নির সেকেন্ডের মতো সময় লাগলো কথাগুলোর মানে বুঝতে, তবে শেষের কথাগুলো তিন্নি স্পষ্ট হলো কবির তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ওর কি বলা উচিত? ও বুঝতে পারে না, রাজি হবে নাকি সময় চাইবে। তিন্নির ভাবনার মাঝে কবির গম্ভীর কণ্ঠে আবারও শোনা গেল, আজে বাজে চিন্তার প্রয়োজন নেই, পজিটিভ ভাবো, নেগেটিভ না। আর বাবা খুব শীঘ্রই হোস্টেলে যাবে, পরীক্ষার আগে আমাদের বাসায় চলে আসবে। তিন্নি এবারও কি বলা উচিত বুঝতে পারছে না, তবে ওর মন খুব করে বলতে ইচ্ছে করছে সাদনান ভাইকে একবার এসব বলা প্রয়োজন। মাইশা, আমি সব সামলে নেব। তিন্নির কথা সবটা না শুনেই কবির বলে ওঠে। তিনি আর কিছু বলে না। প্রিয়তা সাদনানের পাশে বসে চিপস খাচ্ছে। একটু আগেই সাদনান অনেকগুলো চিপস, চকলেট আরো অনেক কিছু কিনে দিয়েছে। আর ওরা কোথায় যাচ্ছে প্রিয়তা জানে না। জানবে কি করে? সে তো জিজ্ঞেসই করেনি। সে নিশ্চিত মনে বসে বসে খেয়ে যাচ্ছে। ভাবটা এমন যে সাদনান যদি তাকে জাহান্নামেও নিয়ে যায়, সে চোখ বন্ধ করে সাদনানের সাথে যাবে। সাদনান একটু পরপর দেখছে তার ছোট্ট জানকে। তারা আজ বাড়ি যাবে না, নিজেদের একটা ফ্ল্যাট কিনেছে বছর 2 আগে। আজ রাতে সেখানেই থাকবে, তারা সকালেই বাড়ি ফিরবে। এটা সে সালেহা বেগমকে কল করে জানিয়ে দিয়েছে। মিনিট 20 পর সাদনানের গাড়িটা এসে দাঁড়ায় একটা বাড়ির সামনে, থামে। সাদনান পার্কিং এরিয়াতে গাড়িটা পার্ক করে প্রিয়তাকে নিয়ে লিফটে করে সোজা 4 তলায় পৌঁছে যায়। সাদনান রুমে গিয়ে প্রিয়তাকে ফ্রেশ হতে বলে নিজের ফোনটা হাতে দারোয়ানকে ফোন করে খাবার নিয়ে আসার কথা বলে দেয়। সাদনান ফোনে কথা শেষ করে ব্যালকনি হতে রুমে এসে দেখলো প্রিয়তা এখনো স্কুল ড্রেস পরেই দাঁড়িয়ে আছে।
সাদনানের বিষয়টা বুঝতে বেগ পেতে হয় না। সে তো ভুলেই গিয়েছিল ওর নিজের কাপড় এ বাসায় থাকলেও প্রিয়তার নেই। কিন্তু এখন কিছু করারও নেই। আশেপাশে দোকান আছে, তবে কাপড়ের দোকান নেই। এটা একটু নিরিবিলি প্রকৃতির জায়গা। সাদনান এসব ভেবে ওয়ার্ড্রবের ড্রয়ার খুলে সেখান থেকে ওর একটা 3/4 প্যান্ট আর সাদা গেঞ্জির প্রিয়তার হাতে দেয়। প্রিয়তা তখন সাদনানকে পর্যবেক্ষণ করছিল, কিন্তু সাদনানকে ওর হাতে এসব কাপড় দিতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা পড়তে হবে? কিচ্ছু করা নেই, তাছাড়া আমি তো অন্য কেউ তো আর নেই। তিনি সিটে মাথায় দিয়ে ঘুমিয়ে আছে। সারা রাত ঘুমোতে পারেনি হয়তো, তাই সারা মুখ জুড়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। আর কবির সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ গাড়ি চালাচ্ছিল, কিন্তু তিন্নি ঘুমিয়ে পড়েছে বিধায় কবির গাড়ি থামিয়ে তিন্নির ক্লান্ত ভরা মুখটা ভালো করে পর্যবেক্ষণ করছে। কিন্তু হঠাৎ করে কোথাও মনের ভেতর হতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আচ্ছা, এই মেয়েটা আরো কয়েক বছর আগে ওর জীবনে কেন এলো না? বেশি না, আর 2 বছর আগে এলেও তো ওর প্রিয়তার প্রতি কোনো অনুভূতি হতো না। এখনো তাহলে বুকের ভেতরের সবটা জায়গা জুড়ে ওর নিজের বসবাস হতো। কিন্তু এখন তো কোথাও একটা প্রিয়তার জন্য সুপ্ত অনুভূতি থেকে গেল। হয়তো এটা সারা জীবন থাকবে, কারণ প্রথম ভালোবাসা সবার মনে কোথাও না কোথাও থেকেই যায়, যেটা চাইলেও মোছা সম্ভব হয় না। কবির কথাগুলো ভাবতে ভাবতেই তিন্নির মাথাটা শিফট হতে খুব সাবধানের সহিত আলগোছে নিজের কাঁধের উপর রেখে দেয়। তিন্নি হালকা নড়ে চড়ে ওঠে, তবে সম্পূর্ণ তন্দ্রা ছোটে না, বরং কবিরের বাহুটা আরো শক্ত করে জড়িয়ে ধরে। কবিরের সারা শরীরে কেমন একটা অনুভূতি হলো, হয়তো এই প্রথম কোনো মেয়ের এত সন্নিকটে এসেছে তাই। কবির বেশি কিছু না ভেবেই আবারও গাড়ি স্টার্ট দেয়। এক হাতে ড্রাইভ করছে আর এক হাতে তিন্নির মাথাটা কাঁধে একটু পরপর হাত দিয়ে ঠিক করে দিচ্ছে। এই রাস্তাটা বেশ নির্জন, গাড়ি খুব কম চলে। পৌঁছতে হয়তো আরো মিনিট 10 সময় লাগবে। এইটুকু জায়গায় পৌঁছাতে মোটেও এত সময় লাগে না, তবে কবির খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। ওরা বিকেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শপিং মলে গিয়েছে। সেখানে গিয়ে অনেকগুলো 3 পিস আর 2টা শাড়িও কিনে দিয়েছে কবির তিন্নিকে। তিন্নি শুধু সবটা দেখছিল, ও যেন একটা ঘোরের মধ্যে ছিল। তিনি বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। কবির শপিং মল থেকে বেরিয়ে তিন্নিকে নিয়ে পাশে একটা পার্কে গিয়েছিল, আর সারাটা সময় তিন্নির হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাতের মুঠোয় নিয়ে রেখেছিল। তিন্নির তখন কেন জানি খুব কান্না পাচ্ছিল, কিন্তু কেন এমন হচ্ছিল ও বুঝতে পারছিল না। হয়তো এভাবে কেউ কখনো এতটা যত্ন করে আগলে রাখেনি, এতটা ভালোবেসে যত্ন করেনি। কবির তখন হঠাৎ করেই তিন্নির হাতটা ছেড়ে দিয়ে নিজের পকেট হতে একটা রিং বের করে নিচে হাঁটু গেড়ে বসে বলেছিল যে সারা জীবন এভাবে তিন্নিকে আগলে রাখতে চায়। পার্কে থাকা প্রতিটি কাপল আর পরিবার নিয়ে ঘুরতে আসা অনেকেই তিন্নিকে কবিরের প্রপোজে রাজি হতে বলেছিল। তিন্নি তখন কান্না ভুলে লজ্জায় নুয়ে পড়েছিল। অতঃপর নিজের কাঁপতে থাকা বাম হাতটা কবিরের সামনে ধরে কবির সেটার অনামিকা আঙুলের রিংটা পরিয়ে দিয়ে নিজের ঠোঁটজোড়া তিন্নির হাতের পিঠে ছুঁয়ে দেয়, আর সবাই চারদিক হতে করতালি দেয়। কবিরের এইসব ভাবনার মাঝেই তিন্নি জোরে জোরে ডেকে ওঠে, স্যার। হ্যাঁ বলো, কি হয়েছে? কবির তিন্নির হঠাৎ এত জোরে ডাকায় গাড়িটা ব্রেক কষে জিজ্ঞেস করে। তিনি অসহায় কণ্ঠে উত্তর দেয়, আমরা অনেকটা পথে গিয়ে এসেছি, হোস্টেল তো পেছনে। কবির তিন্নির কথা শুনে চারপাশের দৃষ্টি ঘুরিয়ে চাইল। সত্যি ওরা অনেকটা দূরে চলে এসেছে হোস্টেল হতে। আসলেই কবির ভাবনার মাঝে এতটাই বিভোর ছিল যে ও খেয়ালই করেনি। তবে কবির নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, খেয়াল করিনি। কথা শেষ কবির গাড়ি ঘুরিয়ে হোস্টেলের দিকে আসে। গাড়িটা এসে হোস্টেলের সামনে থামতেই তিন্নি নেমে এক সাইডে দাঁড়ায়। কবিরও নেমে পেছনের দরজা খুলে সেখান থেকে 2টা প্যাকেট তিন্নির হাতে দিয়ে বলল, এখন এগুলো রাখো, বাকিগুলো আমি বাড়ি নিয়ে যাচ্ছি। বাবা এসে এই সপ্তাহের মধ্যে তোমাকে নিয়ে যাবে। তিন্নি প্যাকেটগুলো হাতে নিল, কিন্তু ও কিছু বলতে চাইছে, তবে বলতে পারছে না হয়তো। কবির বুঝতে পারলো আর এটাও বুঝলো তিন্নি কি বলতে চায়। তাই তিন্নি কিছু বলার আগেই কবির বলে ওঠে, এসব নিয়ে টেনশন করতে হবে না, বিয়ের সব ব্যবস্থা করেই বাবা তোমাকে বাড়ি নিবে, আর সেটা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তিন্নি কিছু বলে না। কবির আবারও বলল, সাবধানে থাকবে। তিন্নি মাথা নাড়িয়ে বলে ওঠে, আচ্ছা, আপনিও সাবধানে যাবেন। কবির তিন্নির দিকে তাকিয়ে আছে, বেশ লাগছে দেখতে। রাস্তার পাশে নিয়ন বাতি জ্বালিয়ে রাখায় সেই কৃত্রিম আলোয়
তিন্নি ফিরে চলে যাচ্ছিল, কিন্তু কবির পেছন থেকে আবারও ডেকে ওঠে। শোনো, কাল থেকে আর টিউশনে যাবে না, সবাইকে না করে দেবে, মনে থাকবে? আচ্ছা। তিন্নি সেভাবে থেকেই মিনমিন করে উত্তর দেয়। অতঃপর তিন্নি চলে যায় আর কবির সেদিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, যতক্ষণ পর্যন্ত তিনি গেট অতিক্রম করে হোস্টেলের ভেতরে না যায়। তিনি এই ভেতরে চলে গেলেই কবির গাড়িতে বসে পড়ে। তারপর 4তলা বিল্ডিং এর দোতলার 3 নম্বর রুমের ব্যালকনির দিকে তাকিয়ে থাকে। এই রুমটায় তিন্নি থাকে, কবির জানে, আর কবির এটাও শিওর তিন্নি এখন রুমে গিয়ে একবার ব্যালকনিতে আসবে। আর হলেও তাই। কবিরের ভাবনার মাঝেই আবছা আলোর মাঝে তিন্নি ব্যালকনিতে এসে দুহাত রেলিং এর উপর রেখে কবিরের গাড়িটার দিকে তাকালো। কবির সেদিকে তাকিয়ে নিজের ডান হাতটা বাহির করে ইশারা করে রুমে যাওয়ার জন্য। তিনি রুমে চলে যায়, কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে ঠিক তাকিয়ে রয় কবিরের গাড়িটা যতক্ষণ না দৃষ্টির আড়াল হয়। প্রিয়তা সাদনানের দেওয়া কাপড়গুলো পরে পা দিয়ে বসে আছে বিছানায়। ঘুম থেকে উঠেছে মাত্র। ওর কেমন লাগছে, যদিও এখানে তেমন লাগার কথা নয়, স্বামী হয় ওর, কিন্তু তবুও কেমন কেমন লাগছে। হয়তো এসব পরে অভ্যস্ত নয়, তাই সবসময় তো লং ফ্রক বা কুর্তি পরে, এইসব পরে। সাদনান নেই, ফ্রেশ হয়ে খাবার খেয়ে কোথাও গিয়েছে। প্রিয়তা দেখছে রুমটাকে। এই রুমটা সাদা রঙের, বিশাল বড় একটা রুম, সাথে ছোট একটা ব্যালকনিও আছে। সেখানে বিভিন্ন রকমের ফুলের টব আর বড় বড় সবুজ পাতার টবও আছে, কিন্তু ফুলের গাছগুলো শুকিয়ে আছে যত্নের অভাবে। প্রিয়তা সেগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখলো। সন্ধ্যা 7টার বেশি সময় বাজে এখন। দুপুরে খাবার খেয়েছে, কিন্তু এখন আবার ওর পেটে ভীষণ ক্ষুধা অনুভব করলো। কিন্তু ও খাবে কি? আর এই বাড়িতে তো ওর প্রথম, তো জানিও না এখানে কিছু আছে কিনা। আর দুপুরে তো সাদনান রুমে এনে খাইয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, একবার রান্নাঘরে যাওয়া যাক, আর সেখানে কিছু আছে কিনা সেটাও দেখা যাবে। প্রিয়তা এসব ভাবতে ভাবতেই রুম থেকে বেরিয়ে এসে থম মেরে দাঁড়িয়ে রয়। এটাও সম্ভব, সাদনান রান্নাঘরে কিছু করছে। প্রিয়তা সেদিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। সাদনান টের পেয়েছে বউ তার পেছনে, তাই ক্যাবিনেট খুলে সেখানে কিছু খুঁজতে খুঁজতে বলল, আসার দরকার ছিল না, 2 মিনিটের মধ্যে আসছি, তুমি রুমে যাও। প্রিয়তা শোনে না। এগিয়ে গিয়ে ওভেন খুলে সেখানে দেখা মিলল খাবার দিয়ে রাখা। প্রিয়তা সেগুলো বের করে সাদনান ততক্ষণ প্লেট নামিয়ে ওভেনের পাশে রাখে। অতঃপর প্রিয়তার হাত থেকে খাবার প্লেটে রাখে। সাদনান প্লেট আর একটা পানির বোতল হাতে নিয়ে প্রিয়তাকে সাথে আসার জন্য ইশারা করে। প্রিয়তা সাদনানের পেছনে পেছনে যেতে যেতে জিজ্ঞেস করে, খাবার কোথায় পেলেন? দারোয়ান দিয়ে আনিয়েছি, কিন্তু সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তাই গরম করতে লেট হয়ে গেল। আমায় বলতে পারতেন। হা করো। সাদনান প্রিয়তার মুখের সামনে খাবার ধরে হুকুম জারি করে। প্রিয়তা মুখ খুলে ছটপট করে খাবার খেয়ে নেয়। সাদনান নিজেও খায়। খাবার শেষ, সাদনান প্লেট রেখে আসে রান্নাঘরে। প্রিয়তা তখন রুমে বড় দেওয়ালের সাথে বসানো আয়নাটায় নিজেকে ঘুরে ঘুরে দেখছিল। সাদা টি শার্টের সাথে ছাই কালার 3/4 প্যান্ট। খারাপ লাগছে না, ভালোই লাগছে, বলা যেতে পারে নায়িকার মতোই লাগছে। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে গায়ের গেঞ্জিটা হালকা করে উঁচু করে কোমরের কাছে প্যান্টটা ঠিক করে মাথা তুলে আয়নায় তাকাতেই দেখা মিলে সাদনানের বুকে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে প্রিয়তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রিয়তা সেটা দেখে তড়িঘড়ি করে গেঞ্জিটা টেনে টুনে ঠিক করে পেছনে ফিরে আমতা আমতা করে জিজ্ঞেস করে, কখন এসেছেন? এই তো যখন। সাদনান আর কিছু বলতে পারে না। প্রিয়তা তৎক্ষণাৎ এগিয়ে এসে পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে সাদনানের মুখ চেপে ধরে নিজের ছোট হাতের সাহায্যে। আর সাদনান আস্তে আস্তে নিজের হাত জোড়া প্রিয়তার উন্মুক্ত কোমরে রাখে। আসলে প্রিয়তা উঁচু হওয়ার কারণে ওর গায়ের গেঞ্জিটা অনেকটা উপরে উঠে যায়, তবে শরীর ঢেকে আছে। কিন্তু সাদনান গেঞ্জির নিচ দিয়ে নিজের হাতটা দিয়ে চেপে ধরে প্রিয়তার পেট। আর এইভাবেই থেকেই সাদনান প্রিয়তাকে নিয়ে হেঁটে পাশে রুমে চলে আসে। প্রিয়তা ততক্ষণে সাদনানের গলা জড়িয়ে ধরে নেয়। সাদনান প্রিয়তাকে নিয়ে রুমে এসে লাইটটা অন করতেই প্রিয়তার চোখ ছানা বলা। পুরো রুম সুন্দর করে সাজানো, শুধু সাদা গোলাপ ফুল দিয়ে। প্রিয়তা অবাক হয়ে সাদনানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এসব কখন করেছেন আপনি? রাহান এসেছিল সন্ধ্যায়, ওই করে দিয়েছে। সাদনান কথা শেষ করে প্রিয়তার গলায় মুখ বুঝে অধর ছুঁয়ে দেয়। প্রিয়তা কেঁপে উঠল, কিন্তু প্রিয়তা হঠাৎ করে ধরে আসা কণ্ঠে জিজ্ঞেস করে, কাল বোন ছিল মিটিং এর জায়গায়? সাদনান শুনল, অবাক হলো না, বরং খুব স্বাভাবিকভাবেই প্রিয়তার ঘাড়ে নাক ঘষে পড়ল। রাহান বলেছে? না, কাল রাতে আমি দাদুকে বলতে শুনেছি।
সাদনান আর কিছু বলে না। বউকে ভালোবাসা আর নিজের হাতে এলোমেলো স্পর্শ করে পাগল করে। আর আরও একটা মধুচন্দ্রিমা রাত পার করে, যার সাক্ষী হয়ে থাকে দূর আকাশের চাঁদ, যার আলো কাচের জানলা দিয়ে আসছে, যেটা এই অন্ধকারের মাঝেও তাদের রুমটাকে আলো দিয়ে আলোকিত করছে।